রাখাইনে মানবিক করিডোর নিয়ে কারো সঙ্গেই আলোচনা হয়নি বললেন নিরাপত্তা উপদেষ্টা। প্রতিবেশী দেশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া নীতিগত অনুমোদন ইসির। কমিশনের পদত্যাগ পুনর্গঠন সহ 4 দাবিতে এনসিপির বিক্ষোভ। ইশরাককে মেয়রের শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ কাল। সমর্থকদের আন্দোলনে স্থবির রাজধানী, নগরবাসীর দুর্ভোগ। এবং প্রত্যাশা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ সরকার বলছে সিপিডি। শিক্ষিত জনগোষ্ঠীতে হতাশা, দক্ষতায় গুরুত্ব দিচ্ছে চাকরিদাতা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। রাখাইনে মানবিক করিডোর দেয়ার বিষয়টিকে সম্পূর্ণ গুজব বলে দাবি করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেন, প্রতিবেশী দেশ থেকেই এই নিয়ে প্রচারণা চালানো হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন নিরাপত্তা উপদেষ্টা। আমেরিকার পক্ষে সেখানে বাংলাদেশের প্রক্সি যুদ্ধের গুজবও তারা ছড়িয়েছে বলে দাবি করেন তিনি। রেজা খানের রিপোর্ট। গৃহযুদ্ধে বিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের শঙ্কা। জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশের মধ্য দিয়ে সেখানে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার প্রস্তাব নিয়ে কয়েকদিন ধরে নানা আলোচনা। মানবিক করিডোর দেওয়ার এই প্রস্তাবে বাংলাদেশ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে গেল 27 এপ্রিল জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ নিয়ে দেশের অভ্যন্তরে সমালোচনার ঝড় ওঠে। 3টা লিখিত ডকুমেন্ট আছে, একটা হলো জাতিসংঘের ডকুমেন্ট চাচ্ছি এবং তার সাথে সিকিউরিটি কাউন্সিলে এটা পাস হয়েছে কিনা সেই ডকুমেন্টও চাচ্ছি। মিয়ানমার সরকারের সাথে আমার কোনো এগ্রিমেন্ট আছে কিনা এই ব্যাপারে। আরেকটা হলো আমার আরাকান আর্মির সাথে আমার কোনো এগ্রিমেন্ট আছে কিনা। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। রাখাইনে মানবিক করিডোরের বিষয়টিকে ভারতীয় মিডিয়ার তৈরি গুজব বলে দাবি করেন তিনি। করিডোরের প্রচারণা কিন্তু বাংলাদেশ থেকে ওঠেনি, এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে। একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই। তিনি বলেন, জাতিসংঘের মাধ্যমে আমেরিকার হয়ে রাখাইনে বাংলাদেশের প্রক্সি যুদ্ধের খবরও প্রতিবেশী দেশের সংবাদ মাধ্যমের অপপ্রচার। তারা এটাও বলছে যে আমরা আমেরিকার সপক্ষে একটা প্রক্সি যুদ্ধ করবো সেখানটাতে জাতিসংঘকে নিয়ে। আরে ভাই, জাতিসংঘ কি যুদ্ধ করতে পারে নাকি নিরাপত্তা পরিষদের বাকি সমস্ত সদস্যদেরকে বাদ দিয়ে? এটা তো একটা সাধারণ প্রশ্ন। মানবিক করিডোর নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কোনো দ্বন্দ্ব তৈরি হয়নি উল্লেখ করে এমন মিথ্যা প্রচার বন্ধের তাগিদ দেন খলিলুর রহমান। একেবারেই গুজব। সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। সেনাপ্রধানের সঙ্গে নিয়ে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ভোটকেন্দ্র স্থাপনে ডিসি-এসপিদের ক্ষমতা বাতিল করে আনা সংশোধনীয় অনুমোদন দেওয়া হয়েছে। দুপুরে নির্বাচন ভবনে কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে নির্বাচন কমিশন পুনর্গঠন সহ 4 দফা দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি। এমআর আসাদের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বসে কমিশন সভা। এতে অংশ নেন 4 কমিশনার ও সিনিয়র সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভা শেষে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। আর থাকছে না ভোটকেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ক্ষমতা। রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া, এটা নিয়ে আলোচনা এবং সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ব্যবস্থাপনা নীতিমালা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালার খসড়া নিয়ে আলোচনা। এই সকল খসড়াগুলো কিছু সংশোধনী সহ আজকে অনুমোদন করা হয়েছে। এগুলো এই অবস্থাতেই থাকবে, কারণ এটার সাথে আরও কিছু ইনিশিয়েটিভ জড়িত আছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা ফাইল ঘেটে দেখার চেষ্টা করেছি যে কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা, আমরা এমন কোনো নজির পাই নাই। এদিকে নির্বাচন ভবনের সামনে 4 দাবিতে বিক্ষোভ করেছে এনসিপির নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশ থেকে স্থানীয় সরকার নির্বাচনের দাবির পাশাপাশি কমিশনের পদত্যাগ দাবি করা হয়। আমরা যতদিন বেঁচে আছি
বাংলাদেশে গণপরিষদ কায়েম হবে। আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন হবে। দলটির নেতারা অভিযোগ করেন লাশের রাজনীতি শুরু করেছে বিএনপি। দলটির কয়েকজন নেতা ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করছেন। করা হয়েছে, খুন করা হয়েছে, জাহাঙ্গীর হত্যা করা হয়েছে, এই বিএনপি লাশের রাজনীতি তারা শুরু করেছে। আমরা বাংলাদেশে কোনো লাশের রাজনীতি দেখতে চাই না। কুমিল্লাতে তারা সরজমিনে দেখেছেন আওয়ামী লীগের টাকায় বিএনপির দলীয় অফিস চলে। আওয়ামী লীগের টাকায় বিএনপি হলো নগর ভবন বন্ধ করে। আওয়ামী লীগের টাকায় তারা আজকে বড় বড় কথা বলে। আগামীতে ৭২-এর সংবিধান বাতিলের আন্দোলনের হুঁশিয়ারিও দেন এনসিপি নেতারা। এম.আর. আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশের দিন পিছিয়ে আগামীকাল ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেছেন। গতকাল বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়। গত 14 মে বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। ইতিহাসে কোন ট্রাইব্যুনালের রায় তৃতীয় ব্যক্তি চ্যালেঞ্জ করছে এরকম কোন নজির নাই। তাদের এই মামলার মধ্যে তার নজির সৃষ্টি করতে চায়, এইটা খারাপ নজির হবে। কারণ তাহলে ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বলেন, পৌরসভা, সিটি কর্পোরেশন, এমপি, মেয়র সব ইলেকশনগুলো, উপজেলার সব ইলেকশনগুলো তৃতীয় পক্ষে এসে বলবে যে আমার অধিকার আছে মামলা করার জন্য। রক্তের বিনিময়ে 5ই আগস্টের পরে দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক। যে অ্যাপ্লিকেশনটা আনা হয়েছে পারপাসলি, ইন্টেনশনালি, সেই অ্যাপ্লিকেশনটা সামারালি রিজেক্ট হবে। বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিলেন, কিন্তু মামলা দায়েরের পরে তার প্রাথমিক প্রার্থনা ছিল যে আদালতের কাছে যে প্রহসনের নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে বাতিল করা। কিন্তু 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে তিনি বিধিবহির্ভূতভাবে আর্জি সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি করেন এবং আদালত ট্রাইব্যুনাল সেটা অ্যাকসেপ্ট করে নেয়। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ আগামীকাল। এদিকে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে দিনভর মৎস্য ভবন ও কাকরাইল এলাকা অবরোধ করে রাখেন সমর্থকরা। এতে যানজটে স্থবিরতা নেমে আসে রাজধানীর অনেক সড়কে। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। ঢাকা অচলের হুমকির পর বুধবার সকাল 10টা থেকে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয় এলাকায় সড়কে অবস্থান নেন ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা 7ম দিনের মতো রাজপথে বিক্ষোভ মিছিল করেন তারা। মহামান্য কোর্ট আমাদের রায় দিয়েছে তাকে বহাল রাখার জন্য, তাকে শপথ বাক্য পাঠ করার জন্য। সরকার এটা মানছে না। বিএনপির শুধু 450 লোক মারা গেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে। 17 বছরে বিএনপির মিনিমাম 10,000 লোক খুন হয়েছে, গুম হয়েছে। এই বিএনপি জাতীয়তাবাদী দল বাংলাদেশের গণতন্ত্রের শক্তি, বাংলাদেশের সাধারণ মানুষের শক্তি। চট্টগ্রামের মেয়রকে যদি আপনি শপথ গ্রহণ করাতে পারেন, ইশরাকের বেলায় এত প্যাচ কেন? যেইটা শপথটা আরো আগে নেওয়ার কথা ছিল, যে গ্যাজেট আরো আগে পাশ করানোর কথা ছিল। দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করে দ্রুত আদালতের রায় মেনে নেয়ার অনুরোধ জানান আন্দোলনকারীরা। দাবি একটাই, ইশরাককে মেয়র ঘোষণা এবং এই মেয়র ঘোষণার যিনি বাধা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তার পদত্যাগ। আদালত যেই রায় দিয়েছে বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের মেয়রকে শপথ করাবেন এবং তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিবেন। এদিকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশের দিন বৃহস্পতিবার ধার্য করেছেন হাইকোর্ট। দ্বিতীয় দিনের শুনানি শেষে আদেশ দেন বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। প্রথম দিন মিলেছে 31 মের টিকিট। পশ্চিমাঞ্চল সকাল 8টা এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় দুপুর 2টা থেকে। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার জানিয়েছেন, চাহিদা অনুপাতে টিকিটের সংখ্যা বাড়েনি।
আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। চাপ সামলাতে ঈদযাত্রায় অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে, ফলে টিকিট বিক্রির সময়টাতে ফাঁকাই থাকছে রেল স্টেশনের কাউন্টার। ঈদযাত্রায় বুধবার সকাল ৮টায় অফলাইনে শুরু হয় পশ্চিমাঞ্চলের ৩১ মের টিকিট। ৩০ মিনিটে সর্বোচ্চ ৩০ লাখ মানুষ অনলাইনে প্রবেশ করেন। এদিন ১৭,২৩৯টির বিপরীতে পূর্বাঞ্চলের মানুষ প্রায় ১৬,০০০ টিকিট পেয়েছেন। চাহিদা অনুপাতে বাড়েনি টিকিটের পরিমাণ। সকাল ৮ ঘটিকা থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় ৩০ লাখ যাত্রী টিকিট ক্রয়ের উদ্দেশ্যে ছারবারে হিট করেছে। আমাদের কোটা ছিল পশ্চিমাঞ্চলের, যেহেতু সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে, ১৭,০০০ প্লাস আমাদের আসন ছিল। এবার ঈদের টিকিটের চাহিদা কোটির উপর, তবে রেলওয়ে দিতে পারবে কম বেশি ১.৫ লাখ। নিয়মিত বিশেষ ট্রেন এবং অতিরিক্ত বগি যুক্ত করে ২ লাখের কাছাকাছি যাত্রী বহনের সক্ষমতা রয়েছে রেলওয়ের। আমরা গত ঈদ উল ফিতরে খুব সুন্দরভাবে যাত্রীদের সন্তুষ্টি অর্জন করতে পেরেছি যাত্রী সেবা এবং টিকিট প্রদানের ক্ষেত্রেও। এবারও ইনশাল্লাহ আমরা আশা করি যাত্রীদের সেবা এবং টিকিট প্রাপ্যতার বিষয়ে সন্তুষ্টি অর্জন করতে পারব। আগামী ৭ জুন ঈদ উল আজহার সম্ভাব্য তারিখ ধরে বাংলাদেশ রেলওয়ে আন্তনগর ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে, যা চলবে ২৭ মে পর্যন্ত। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ উল আজহা সামনে রেখে শ্রমিকদের পাওনা ২৮ মের মধ্যে পরিশোধ করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা শওকত হোসেন। ব্যর্থ হলে মালিকদের কারাগারে পাঠানো সহ বিদেশে না যেতে রেড অ্যালার্ট জারি করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সচিবালয়ে সরকারের প্রস্তুতিমূলক সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শ্রম উপদেষ্টা। জানান, ঈদ উল আজহার আগে ৩ দিন এবং পরে ৭ দিন নৌপথে বাল্ক হেড চলাচল বন্ধ থাকবে। অনেকক্ষণ মালিক ২-৪টা মালিককে নিয়ে বসছিলাম এখানে। এখন সিদ্ধান্ত হয়েছে যে ওনারা ওনাদের ঘর বাড়ি বিক্রি করে আমাকে ২৮ তারিখের মধ্যে টাকা পয়সা দেবেন, আমাকে না, তাদের শ্রমিকদের টাকা পয়সা করবেন। আর যদি না করেন তাদের নামে হুলিয়া জারি হয়েছে, মানে ওয়ারেন্ট জারি আছে, দে উইল বি অ্যারেস্টেড। অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে চা রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার, এমনটাই জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, চা শিল্পকে শুধু দেশে নয় আন্তর্জাতিক বাজারেও সমানভাবে তুলে ধরা হবে। সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে ৫ম জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে চায়ের ন্যূনতম দাম নির্ধারণের দাবি জানান বক্তারা। আমরা যদি সামগ্রিকভাবে একসাথে কাজ করি, আমি মনে করি যে এই শিল্পের যে সম্ভাবনা ব্যাপক রয়েছে। আমাদের স্বাধীনতা যুদ্ধের পূর্বে আমাদের যে কটা শিল্পের উপরে নির্ভর করে আমাদের অর্থনৈতিক অনুমান ছিল আমাদের সমৃদ্ধির জন্য, তার মধ্যে চা অন্যতম। আমাদের যদি উৎপাদন ব্যয় আমরা কমাতে পারি, এবং এটা না কমাতে পারার কোনো কারণ নেই। তরুণদের প্রত্যাশা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার, এমনটা বলছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এ নিয়ে হতাশ তরুণ সমাজও। চাকরিদাতারা বলছেন, দক্ষতা না থাকায় বঞ্চিত হচ্ছে শিক্ষিত তরুণরা। সিপিডির এক আলোচনায় উঠে আসে এসব বক্তব্য। এতে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শওকত হোসেন বলেন, ক্রমবর্ধমান বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। যুবদের সংস্কার ভাবনা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও প্রযুক্তি শীর্ষক সেমিনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে অংশ নিয়ে কর্মসংস্থান নিয়ে সমস্যা তুলে ধরেন যুবকরা। ইনফরমেশন এই যুগে এসে তুমি এটা যদি না জানো, তুমি একজন কি দূরে চলে যাও, তুমি ব্যর্থ, তুমি হতাশ, তুমি আত্মহত্যা করো, এমন ধরনের বিষয় কিন্তু আমাদের যুবদের মধ্যে আছে। আমাদের এলাকায় যদি আপনি ঢুকেন তাহলে মোবাইল ইন্টারনেটে ইমার্জেন্সি হয়ে যায়, সেই জায়গায় ইন্টারনেট ব্যবহার করা তো আসলে অনেক কল্পনার ব্যাপার আমাদের জন্য। আমরা এখন ইনোভেশনের কথা বলি, কিন্তু স্কুল পর্যায়ে আমাদেরকে আলু ভর্তা বানানো শেখানো হয়। এটা সবচেয়ে দুঃখের বিষয়। বিশেষজ্ঞরা বলেন, চাকরির বাজারের সঙ্গে শিক্ষার বেশিরভাগ ক্ষেত্রেই মিল না থাকায় বাড়ছে বেকারত্ব। শ্রমবাজারে 22 থেকে 24 লক্ষ লোক যোগ হয়। আপনি জানেন আমাদের এখানে 7 লক্ষ শুধু গ্র্যাজুয়েট বাড়া হয় প্রতি বছর, প্রায় 1/3 প্রতি বছর। আর টোটাল জিনিসটা নেন, সেটার প্রায় 10% আমাদের গ্র্যাজুয়েট। বিদেশ, বিসিএস আর আল্লাহর রাস্তে বন্ধ করে। There is nothing out there people. বিদেশে যে ওই রাস্তায় সুইপ করতে হবে, there is no jobs in Europe.
ইন্ডাস্ট্রিগুলোতে তাদের জবের একটা সমস্যা হয়, কারণ তাদের স্কিল নাই। আয়োজক প্রতিষ্ঠান সিপিডি বলছে, বেকারত্ব দূর করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল, তা এখনো পূরণ হয়নি। প্রতি বছর প্রায় 20 লাখের মতো যুবক যুবতীরা তারা শ্রমবাজারে প্রবেশ করে, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত চাকরি নাই। যেই আন্দোলনটা হলো কর্মসংস্থানের জন্য, সেটা আজকে 9 মাস পরে এসে আমরা কি দেখছি? আমাদেরকে এই কর্মজীবনের কর্মবাজারে কোনো অন্য ধরনের উন্নতি হয়েছে? আমরা কি বেশি করে আমাদের যুব সম্প্রদায়কে কর্মসংস্থানের সাথে যুক্ত করতে পেরেছি? মনে হয় না। সংকট কাটাতে কর্মমুখী শিক্ষা এবং গবেষণায় জোর দেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আপনি মাস্টার ডিগ্রি পাস করে কোথাও ইউ ক্যান ডু দ্য জব, আর আপনি যদি টেকনিক্যাল হয়ে বের হন, আজকে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ডিমান্ড হচ্ছে দোজ হু হ্যাভ টেকনিক্যাল হ্যান্ড। গবেষণার ক্ষেত্র তৈরিতে বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান এম সাখাওয়াত হোসেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। হাজারীবাগে ফটোগ্রাফার নুরুল ইসলামকে হত্যার ঘটনায় 10 ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম। টিকটক ভিডিও বানাতে হত্যার পর তার ক্যামেরা ছিনতাই করা হয় বলেও জানিয়েছেন তিনি। এদিকে জিগাতলায় শিক্ষার্থী আলভি হত্যায় জড়িত 4 জনকে গ্রেফতার করার কথাও জানান মাসুদ আলম। তানজিদ ভূঁইয়াকে নিয়ে SU সেলিমের প্রতিবেদন। গেল 16 মে শুক্রবার রাত 8টার দিকে রাজধানীর হাজারীবাগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নুর ইসলাম নামে এক যুবক নিহত হন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে ফটোগ্রাফির কাজ করতেন। একই দিন জিগাতলায় দারোগাবাড়ি গলিতে শিক্ষার্থী সামিউর রহমান আলভির উপর 15-20 জনের কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আলভি নিহত ও তার 4 বন্ধু গুরুতর আহত হয়। এ নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন রমনা জোনের ডিসি মাসুদ আলম। ফটোগ্রাফার নুরুল ইসলাম হত্যায় জড়িত 10 ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেফতার করার কথা জানান তিনি। কিছু এলাকায় অভিযান পরিচালনা করে আমরা মোটামুটি এখন পর্যন্ত 10 জনকে ধরেছি। এই 10 জনই আমরা মোটামুটি জেনেছি 10 জনই এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল, সরাসরি সম্পৃক্ত ছিল, এবং এর নেতৃত্বে ছিলেন হচ্ছে নাইম। এই গ্রুপটা মূলত টিকটকার গ্রুপ। এর সাথে যে অস্ত্র তারা ব্যবহার করেছিল, বিশেষ করে চাপাতি এবং রামদা। জিগাতলা শিক্ষার্থী আলভি হত্যার জন্য পূর্বশত্রুতা দায়ী উল্লেখ করে হামলায় জড়িত কিশোর গ্যাংয়ের 4 সদস্যকে গ্রেফতারের কথাও জানান ডিসি মাসুদ আলম। গলির একেবারে কর্নার, মানে একেবারে লাস্ট সীমায়, এরপরে আর কোনো কিছু নাই, ওইখানে গিয়ে তাদেরকে উপর্যে করে কোপায়। আমরা এখন পর্যন্ত 4 জনকে ধরতে পেরেছি। এর মধ্যে রায়হান হচ্ছে অন্যতম। রায়হান আছে, মুন্না আছে, তারপরে সুমিত পাল আছে। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি। তাদের ধরার অভিযান অব্যাহত আছে। SU সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় আরও 77 ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকাটিতে লাগাতার হামলার জেরে এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। এদিকে সিরিয়ার উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে $1 বিলিয়ন খরচে গোল্ডেন ডোম নির্মাণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের হামলায় গাজায় ক্ষণে ক্ষণে বদলাচ্ছে মৃতের সংখ্যা। সবশেষ একাধিক অঞ্চলে স্থল ও বিমান হামলা চালিয়ে আরও 77 ফিলিস্তিনিকে হত্যা করে নেতানিয়াহু বাহিনী। গেল 18 মাস ধরে চলা তাণ্ডবে 53,500-তে উন্নীত হয়েছে প্রাণহানি। উপত্যকাটিতে লাগাতার হামলার জেরে এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক চাপের মুখে গাজায় সীমিত সংখ্যক ত্রাণ প্রবেশ করলেও সেগুলো এখনও বিতরণ করা যায়নি বলে জানিয়েছে জাতিসংঘ। প্রায় 11 সপ্তাহ ধরে গাজায় ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ইসরায়েল। সোমবার মাত্র 5টি ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দেয়, যা প্রয়োজনের মাত্র 1%। দেশ পুনর্গঠনের লক্ষ্যে সিরিয়ার উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানায়। স্থানীয় সময় মঙ্গলবার ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধবিরতির নামে অবাস্তব শর্ত দিয়ে রাশিয়া সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শর্ত আরোপ করে যুদ্ধ বন্ধের অগ্রগতিকে বাধাগ্রস্ত করলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আন্তর্জাতিক হুমকি মোকাবেলায় 17,500 কোটি ডলার ব্যয়ে গোল্ডেন ডোম নামের প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার অত্যাধুনিক অস্ত্রের ক্রমবর্ধমান হুমকি বিবেচনায় মঙ্গলবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে প্রকল্পের নকশা নির্বাচনের ঘোষণা দেন তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে রাত 9টায় মাঠে নামছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। শারজায় প্রথম ম্যাচ জিতলেও পরেরটিতে হেরে যায় টাইগাররা, ফলে সিরিজ জিতে আজ জয়ের বিকল্প নেই কারোরই। আজ যেই জিতুক না কেন তা হবে একটা রেকর্ড। বাকিটা জানাচ্ছেন মুদাসসির আলী। শারজায় সিরিজের দ্বিতীয় টি-20তে বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ে সংযুক্ত আরব আমিরাত। এবার তারা সিরিজ জয়ের স্বপ্ন দেখছে। বিপরীতে বড় ধরনের চাপে আছে বাংলাদেশ, কেননা কয়েক বছর ধরেই সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যর্থতার পাল্লাই ভারী। পেছনে ফিরলে দেখা যায় গেল 7 বছরে কেবল দুবার সিরিজ নির্ধারণী ম্যাচে জিতে ফিরেছে টাইগাররা। 6 বছর 9 মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-20তে 19 রানের জয়ের মাধ্যমে সিরিজ জেতে বাংলাদেশ। সবশেষ টি-20তে সিরিজ নির্ধারণী ম্যাচে হারায় জিম্বাবুয়েকে, সেটাও 2021 সালের 25 জুলাইয়ে। এরপর যতবারই 1-1 সমতায় থেকে মাঠে নেমেছে বাংলাদেশ, প্রতিবারই হয়েছে ব্যর্থ। 2023 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকেও সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে হেরে যায় টাইগাররা, শেষ হয় 1-1 সমতায়। এবার আরব আমিরাতের বিপক্ষে শারজায় জয় পেলে বাংলাদেশ ক্রিকেটে ফিরবে 1396 দিন আগের এক স্মৃতি। বছর হিসেবে সেটা 3 বছর 9 মাস 27 দিন। শেষ ম্যাচে দলে আছে পরিবর্তনের আভাস। পায়ের সমস্যার কারণে আগের ম্যাচে খেলতে পারেননি পারভেজ হোসেন ইমন। এছাড়াও হাসান মাহমুদের ফেরার সম্ভাবনা আছে, থাকতে পারেন নাহিদ রানাও। মুদাসসির আলী, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। রাখাইনে মানবিক করিডোর নিয়ে কারো সঙ্গে আলোচনা হয়নি বললেন নিরাপত্তা উপদেষ্টা। প্রতিবেশী দেশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়ার নীতিগত অনুমোদন ইসির। কমিশনের পদত্যাগ পুনর্গঠন সহ 4 দাবিতে এনসিপির বিক্ষোভ। ইশরাককে মেয়রের শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ কাল। সমর্থকদের আন্দোলনে স্থবির রাজধানী, নগরবাসীর দুর্ভোগ। এবং প্রত্যাশা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ সরকার বলছে সিপিডি। শিক্ষিত জনগোষ্ঠীতে হতাশা, দক্ষতায় গুরুত্ব দিচ্ছে চাকরিদাতা প্রতিষ্ঠান। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।